আরেকটা বন্ধুত্ব তৈরি হয় এবং তার সঙ্গে প্রকাশনা যুক্ত হয়ে যায় উৎপল দত্ত ও শোভাসা ভারতীয় নাটক ইংরেজি অনুবাদে বের করতে থাকে এবং এর একটা প্রাথমিক উদ্যোগটাই হয় গিরিশ কার্নাডে। ততদিন অনেকগুলো নাটক আলাদা আলাদা প্রকাশিত হয়েছে। দু খণ্ডে গিরিশে কালেক্টেড প্লেস ওইটি প্রকাশ করে। এইটা আমার প্রথম একটা বড় সম্পাদকীয় প্রকল্প। গণেশ কাচ্চি এবং মহাশ্বেতা দেবী দুজনে মিলে আনন্দ পাঠ বলে একটা গ্রন্থমালা সেইটের কাজ শুরু করে। করতে না করতে একটা ঘটনা ঘটে যায় যে ব্রিটিশ কাউন্সিলের কলকাতার তখন যিনি প্রধান আধিকারিক জন ব্ল্যাকওয়েলের স্ত্রীর সঙ্গে গণেশের প্রেম হয় এবং জন ব্ল্যাকওয়েল তার কলকাতার চাকরি ছেড়ে দিন ব্রিটিশ কাউন্সিলের অন্য শাখায় ওর স্থানান্তরণ গ্রহণ করে চলে যান এবং গণেশ ব্রিটিশ কাউন্সিলের চাকরি ত্যাগ করেন করে মিসেস ব্ল্যাকওয়েলকে নিয়ে দিল্লি চলে যান। তারপরে উনি বিদেশ চলে যান। তারপরে পুরো ব্যাপারটা এবার একা মহাশ্বেতা দির ওপর এসে পড়ে। তাই আমি যখন যোগ দিচ্ছি তখন গণেশ নেই। তার ফলে আনন্দ পাঠটা আমি এবং মহাশ্বেতা দি আমরা একসঙ্গে কাজ করতে থাকি এবং দুজনেরই একদিক থেকে আমার এবং মহাশ্বেতা দির এটা শেখা। যে এইরকম একটা প্রকল্প নিশ্চয়ই অনেক বিদেশি প্রতিমান আছে, সেগুলো আমরা গ্রহণ করছি, কিন্তু বাংলা ভাষার প্রয়োজন, বাংলা ভাষার সঙ্গে মিলিয়ে এটা করা, এই কাজটা আমরা করতে থাকি। এইটা আমার প্রথম একটা বড় সম্পাদকীয় প্রকল্প। ঘটনা চক্রে যেটা ঘটে যে ঠিক সেই সময় তার বিস্তারে আমরা যাব না, কোনোদিন যদি সেটা নিয়ে আলোচনা করার সুযোগ হয় আসা যাবে। ব্যক্তিগত জীবনে এই সময় নবারুণের থেকে মহাশ্বেতা দি সম্পূর্ণ বিচ্ছিন্ন। নবারুণ বিজনদের সঙ্গে থাকে, বিজনদের সঙ্গে খুবই মানে আবিষ্ট। আর ঘটনা চক্রে এই সময়টাতে বিজনদের সঙ্গে আমারও খুব বন্ধুত্ব, কাজকর্ম, যেটা শুরু হয়েছে 65-66 সালে। আমার আরেকটা সম্পাদনা কাজ থিয়েটার নামে একটা পত্রিকা, যেটা নিয়ে মলয় খুব অসামান্য কাজ করেছে, এটা পুরো বই করেছে পবিত্র এবং আমি সম্পাদনা করি। সেই বইটাতে সেই থিয়েটার সম্পাদনার সময় বিজনদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়। উনি ওর কৃষ্ণপক্ষ নাটক আমাদের জন্য লেখেন এবং দিনের পর দিন ওই 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে করে লেখেন। আমি আনতে যাই, ওর সঙ্গে একটা খুবই ব্যক্তিগত বন্ধুত্ব তৈরি হয়। নবারুণের সঙ্গেও পরিচয় হয়। নবারুণ প্রথমে জিওলজি নিয়ে আশুতোষ কলেজে পড়া শুরু করেছিল। বছরখানেক পরে ওর ভালো লাগে না, ও ইংরেজি পড়তে চায়। তখন বিজনদা নবারুণকে আমার কাছে নিয়ে আসেন, আমার হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে, করে বলেন যে তুই ওকে পড়িয়ে দে। তাই আমার টিউশনের আরেক ছাত্র এবং নবারুণের সঙ্গে আমার সম্পর্ক এই টিউশনি সূত্রে। ওকে ইংরেজিটা পড়ায়, অনার্স তার খুব ভালো করে বিকাশ করে। এইটি চলছে তখন। এবং কিন্তু মহাশ্বেতাদির সঙ্গে নবারুণের কোনো সম্পর্ক নেই এবং নবারুণ খুব সচেতন ভাবে বিজনদার পক্ষ নিয়ে ও একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এই যন্ত্রণাটা কোথাও বিজন মহাশ্বেতাদিকে বিদ্ধ করতে থাকে, যার থেকে ঠিক এই সময় 1084 নাম লেখা, যখন আনন্দ পাঠ করছেন ঠিক তখন। এবং আমার সেই সৌভাগ্য হয়েছে, সম্পাদকদের এই সৌভাগ্য হয় যে 1084 লিখতে লিখতে আমার বাড়িতে এসে কোনো কোনো অংশ পড়ে শোনাচ্ছে।
কারণ আনন্দ পাঠের কাজ আপিসে বসে যতটা হয়, তখন এই সময়ের মধ্যেই মহাশ্বেতাদির দ্বিতীয় বিবাহটাও ভেঙে যায় অসিত গুপ্তর সঙ্গে। মহাশ্বেতাদি বালিগঞ্জ স্টেশন রোডের বাড়িটা নেন, আর আমি তখন গড়িয়াহাটা রোডের মোড়ে চলে এসেছি, গোল পার্কের কাছে। তাই উনি প্রায় ওখান থেকে চলে আসেন সন্ধ্যাবেলা আমার বাড়িতে। খানিকটা হয়তো আনন্দ পাঠ নিয়েও কথাবার্তা, কিন্তু অন্য কথাও হয়, এবং ১০৮৪ অংশ পড়ে শোনাচ্ছেন। আরো একটা কথা এই সঙ্গেই আছে যে আমার খুব প্রিয় লেখা বসাই টুডু, অপারেশন বসাই টুডু, নওশাদের দীর্ঘ গল্প, যেটা আমি ইংরেজিতে অনুবাদ করি বসাই টুডু নামে প্রকাশিত হয়েছে, ফিমা থেকে প্রকাশ করি আমরা। অপারেশন বসাই টুডু যখন লিখছেন, যারা পড়েছেন, যারা জানেন, মনে থাকবে যে বসাই একজন আদিবাসী বিপ্লবী, যে বারবার খুন হয় এবং বারবার বেঁচে উঠে আবার আরেকটা আন্দোলনের নেতৃত্ব। বসাইকে চিনবার পুলিশের একমাত্র উপায় হচ্ছে বসায়ের একটা হাতের ভঙ্গি আছে, যাতে হাতটা এমন ভাবে একটা মোচড় দেয় যেন মনে হয় বাতাসের কণ্ঠরুদ্ধ করছে, এবং এই হাতের মুদ্রাটা দেখলে পুলিশ চেনে এটা বসাই। এইটি একমাত্র তার স্মারক মুদ্রা। নওশাদ গল্প করেছেন, একাধিক সাক্ষাৎকারের মধ্যে আছে, যে উনি বালিগঞ্জ স্টেশন রোড থেকে একটা রিক্সা নিয়ে কাকুলিয়া রোড, একডালিয়া প্লেস, প্লেস এইগুলো ঘুরতে ঘুরতে আসেন গোল পার্কের মোড় অব্দি। গোল পার্কের বড় রাস্তায় রিক্সা ঢুকতে দেওয়া হয় না, মানুষের টানা রিক্সা, ওইখান থেকে নেমে পড়েন। কিন্তু ওই যে গলিগুলো দিয়ে আসেন, উনি ওর হাত দিয়ে দেখাতে দেখাতে যান এই গলি ওই গলি, এই হাতের মুদ্রাটা, এই হাতের মুদ্রাটা থেকে বসায়ের হাতের মুদ্রার কথাটা এসে পড়ে। এটা একটা সাক্ষাৎকার, উনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, আমাকে বলেন। তো এইভাবে কিন্তু আমি যেটুকু বলছি যে হর্ষেতির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হতে থাকে। ১০৮৪ প্রকাশের পরে প্রথম আপনারা জানেন যে উল্টোরথ পত্রিকায় শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়। নকশালপন্থী কিছু তরুণ তারা নওশাদের সঙ্গে দেখা করেন, পরে উনি বলেন যে আপনি আমাদের প্রতি সহানুভূতি সম্পন্ন, বুঝতে পারছি, কিন্তু আপনি আমাদের কথা কিছু জানেন না, আমাদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ, তো আমাদের কথা শুনুন না, জানুন না, বুঝুন না। এটা মহাশ্বেতাদি আমাকে বলেন ওই আমাদের কথোপকথনের মধ্যে, দেখা হচ্ছে নিয়মিত, আমিও যাই, উনিও আসেন। তখন উনি আমাকে যেটা বলেন যে আমি কিন্তু একটু দূরত্ব থেকে, যেখান থেকে নকশালবাড়ি আন্দোলন শুরু হয়েছে, অর্থাৎ আদিবাসীদের আন্দোলন, জঙ্গলের জন্য আন্দোলন, জঙ্গল বাঁচানোর জন্য আন্দোলন, সেইখান থেকে আমি ধরতে চাই। আমি সিপিএম এর মধ্যে বিরোধ, চীন সোভিয়েত দ্বন্দ্ব, এখান থেকে যেতে চাই না, এইখান থেকে ঢুকতে চাই। তাহলে কি করে শুরু করা যায়, কোথায় শুরু করতে করতে আমাদের কথা মধ্যে থেকে এটি চলে আসে যে তাহলে আদিবাসী আন্দোলন এবং ভারতবর্ষে অন্যত্র জঙ্গলের আন্দোলন, এগুলো নিয়ে কাজ করা তো কোথা থেকে জানা যাবে, কিভাবে জানা যাবে। ততদিনে আমার মেজ ভ্রাতা সুমন্ত বন্দ্যোপাধ্যায়, সুমন্ত স্টেটসম্যানে চাকরি করতেন, সাংবাদিক ছিলেন, আর স্টেটসম্যান থেকে ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ৬৭ থেকে শুরু করে ৭০-এর দশকের অব্দি সারা ভারতে নকশালবাদী আন্দোলনটাকে কভার করে। তার ফলে ভারতের বিভিন্ন অংশে গিয়ে সুমন্ত থাকতেন কলকাতায়, কিন্তু এগুলো ঘুরতে, যোগাযোগ করতে নিতেন। এবং আমি যখন ৭৩ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে এসেছি, তখন আমার টেবিলে আনন্দ পাঠের প্রকল্প ছাড়াও আরেকটা যেটা প্রকল্প ছিল,
সুমন্ত নকশালবাদী আন্দোলনের উপর একটা ইংরেজিতে বই লিখেছেন, সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটিকে প্রকাশের জন্য দিয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ওদের নিয়ম মতো সেটা একজন বিশেষজ্ঞ পাঠককে, রিডারকে পাঠিয়েছেন তার মতামতের জন্য, নির্মল চন্দ্র। তিনি একটা দীর্ঘ রিপোর্ট দিয়েছেন। বইটাকে তিনি প্রকাশযোগ্য মনে করেন, কিন্তু কিছু পরিবর্তন, কিছু আরো যোগের কথা বলেছে সেই প্রস্তাব দিয়ে। তো সেইটা আমার টেবিলে, এটা আমি লেখককে জানাবো, লেখককে কি প্রতিক্রিয়া হবে, তার থেকে বইটা হবে কি হবে না। এইরকম একটা সময় সুমন্ত একদিন আমার অফিসে আসেন, ওই ইউপিতে, ফ্যারাডে হাউসে। এসে আমাকে বলেন যে আমি স্টেটসম্যানের চাকরি ছেড়ে দিয়ে আমি নকশালবাদী আন্দোলনে যোগ দিয়েছি বেআইনি, এবং আমার নামে ইতিমধ্যে একটা বেরিয়ে গেছে একটা বন্দি করার আদেশপত্র। তাই আমি আন্ডারগ্রাউন্ড যাচ্ছি। তোর উপর দায়িত্ব রইল বাড়ির সঙ্গে, বাড়িতে জানানোর দায়িত্বটা তোর। আর তুই আমার সঙ্গে এমনি কোনো যোগাযোগ রাখবি না। একটা ফোন নাম্বার আমি তোকে দিচ্ছি, যদি বাড়ির দিক থেকে কোনো সত্যিকারের দরকারি কিছু, সেটা তুই স্থির করবি সত্যি দরকার কিনা, আমাকে জানানো দরকার, তুই জানো। একটা ফোন নাম্বার দিচ্ছি, তাতে তুই খবর দিবি, আমি ফোন করবো। আর নয়তো আমার যখন যা প্রয়োজন হবে এভাবে আমি যোগাযোগ। তো আমি বলি এই পাণ্ডুলিপিটার কি হবে? বলে ওটা তুই রেখে দে, ওটা আমি চাচ্ছি করে। ওই পাণ্ডুলিপিটা আমি বলি যে তুমি তাহলে এটা লিখে দাও যে তুমি ওটা উইথড্র করছো, ও উইথড্র করে ওটা শেষ। তো সেই সময়, তার আগে কথা বলছি, তার একটু আগে সুমন্ত এইটি নিয়ে কাজ করছে। আমি সুমন্তর সঙ্গে যোগাযোগ করি। সুমন্ত আমাকে বলে যে স্টেটসম্যান পত্রিকার কলকাতার লাইব্রেরিতে একজন ভদ্রলোক আছেন, নির্মল ঘোষ বলে, লাইব্রেরিতে কাজ করে। তিনি এই যাবতীয় নকশালাইট মেটেরিয়াল, যেখানে যা প্রকাশিত হয়, অপ্রকাশিত, যেগুলো সুমন্ত জোগাড় করছে, সেগুলো ওইখানে উনি সংগ্রহ করে বুঝছিলেন। তাই ওর কাছে একটা প্রামাণ্য সংগ্রহ আছে, যা কিছু দলিল, পত্র, সবকিছু। মহাশ্বেতা যেন নির্মল বাবুর সঙ্গে যোগাযোগ করে। মহাশ্বেতা দিদি সেটা করে, এবং এই যোগাযোগটা একটা পরবর্তীকালে মহাশ্বেতা দিদির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় নির্মল। আর আরেকটা যেটা হয় যে নির্মলবাবু সূত্রে মহাশ্বেতাদির হাতে আসে কুমার সুরেশ সিং এর লেখা ডাস্ট স্টর্ম অ্যান্ড হ্যাঙ্গিং মিস্ট, বিরসা মুন্ডার আন্দোলনের উপর ডক্টর সুরেশ সিং। আমি যখনকার কথা বলছি তখন উনি, আমরা খোঁজ নিয়ে তখন ওই বইটা ছিল ছাপা বই, ফর্মাকেল মুখার্জি প্রকাশিত পুরনো বই। সেই বইটা আমরা নির্মলবাবু প্রস্তাব করেন যে ওটা পড়ে শুরু করুন মহাশ্বেতা। মহাশ্বেতা দিদি ওটা পড়েন, আমিও পড়ি। আর এর সঙ্গে যোগাযোগ করে দেখা যায় যে ওই সময় উনি ছোট নাগপুরে, উনি আইএস ছিলেন, ছোট নাগপুরে উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে ওখানে পোস্টেড দিয়ে। মহাশ্বেতা দিদির সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। সুরেশ সিং বলেন আপনি চলে আসুন, আমি এই এত বছরে আরো তথ্য বিরসা মুন্ডা নিয়ে আমি সংগ্রহ করেছি, এবং এই অঞ্চলে অনেক কিছু এখনো ঘটছে, আপনি চলে আসুন, আমি আপনাকে এইগুলো দেখবার সমস্ত সুযোগ করে দেব, সরকারি সুযোগ, গাড়ি টাড়ি যেগুলো দরকার হয় সেগুলো ডক্টর সিং যোগান দেন। এইখান থেকে কিন্তু মহাশ্বেতাদির অরণ্যের অধিকার, বিরসা মুন্ডাকে নিয়ে ওর লেখা, এবং তার পরবর্তীকালে অগ্নিগর্ভ বলে যে গল্প সংকলন, তার সমস্ত গল্পের কিন্তু উপকরণ উপাদান এই প্রায় 4 বছর 5 বছরের এই কাজকর্মের মধ্য দিয়ে, যেটা একান্তভাবে ডক্টর সুরেশ সিং এর তত্ত্বাবধানে, সহায়তায়, কর্তৃত্বে, এবং মহাশ্বেতাদির এই দিকে যাওয়া, এইটার অনুশীলন, তার একটা পরবর্তী ইতিহাস আছে, সেটা আমাদের আজকের আলোচনা।
আর লক্ষ্য করবেন যে এই কারণেই দেখবেন যে অরণ্যের অধিকারে বইটা আমাকে উৎসর্গ করে, কারণ এই কাজগুলোর সঙ্গে আমিও জড়িয়ে। এবং ডক্টর সুরিশ সিং নতুন করে আবার তার পুরোনো বইটাকে লিখে প্রচুর অন্য তথ্য সহযোগে সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে আমি ওকে আহ্বান করি এবং আমি এটা সম্পাদনা করি, পরিবেদিকে প্রকাশ করি। আচ্ছা, এইটে এখানেই শেষ করা যায়। আমি দুটোতে অনেকগুলো জিনিস এনেছিলাম একটু মজা করার জন্য। আমি ঠিক 10 মিনিট সময় নিতে পারি? হ্যাঁ, এটা দেখেন। হ্যাঁ। আচ্ছা, ওইউপিতে অনেকগুলো বই এনেছিলাম মজার মতো দেখাতে। যাই হোক, কত সময় দু একটা একটু হালকা ঐতিহাসিক। আচ্ছা, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে আমি 73 সাল থেকে 82 সাল অব্দি কাজ করি। 82 সালে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে চাকরি ছেড়ে দিই। ছেড়ে আমি প্রথম ঠিক করি আবার টিউশনিতে এগিয়ে যাব, কারণ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের অনেকগুলো রাজনৈতিক নীতি এবং ভারত সরকারের সঙ্গে তাদের যোগ সাদর ইত্যাদি, যেটা আমার কাছে অরুচিকর না এবং আমার রাজনৈতিক মতামতের সঙ্গে মেনে না। সেই কারণে আমি পদত্যাগ করি। করে আরেকজন তখন একটু উৎসাহ, মানে একটা আগ্রহ প্রকাশ করেন। তারপরে সিগাল বুকস এর প্রতিষ্ঠা হয়। আবার আমার ওই পুরনো ধারণা যে ওই সবকটা শিল্পকলা ক্ষেত্রকে মিলিয়ে কিছু করা যায় কিনা। আর আমার 10 বছরের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের অভিজ্ঞতায় আমার এই প্রত্যয় জন্মেছিল, আমার অভিজ্ঞতা থেকে এই প্রত্যয় জন্মেছিল যে যদি ইংরেজিতে এই বিষয়গুলো নিয়ে যুক্ত করে একটা প্রকাশনা সংস্থা করা যায়, তার প্রাথমিক অর্থের যোগানটা কেউ যদি এনে দিতে পারেন, তাহলে এটা সফল হতে পারে এবং সেটা আমি নিশ্চিত। এবং সেই সাফল্যের পথটা আমি ধরিয়ে দিতে পারি আমার স্বপ্নটা। তো তখন নবীন কিশোর উদ্যোগী হন যে ওই টাকাটা উনি নিয়ে আসবেন এবং আমরা কাজ করবো। এইভাবে সিগাল বুকস শুরু হয়, তার পুরো পরিকল্পনা। তারপর আবার সিগাল তার লাভ ইত্যাদি জায়গায় চলে যায়, সিগাল ছেড়ে দিই। ওরে থিমা প্রতিষ্ঠা করি। থিমা লাভটা হয় না, তার ফলে থিমাতে টিকে আছে খুবই কষ্টের মধ্যে দিয়ে। কিন্তু যেহেতু লাভ হয় না, লাভের ভাগ নিয়ে কেউ পালিয়ে যাবে না, আমি আমার মতো করে বই বাঁচতে পারি, যত্ন করে ছাপতে পারি। আচ্ছা, দুটো তিনটে জিনিস একটু বলি যে ওইউপিতে একটা সময়, ওইউপিতে আমি 73 সালে যোগ দিয়েছি বলে, তার বছর 3 আগে আমার আরেকজন বন্ধু অকাল প্রয়াত, অন্য ভাষী ভারতীয়, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে যোগ দেন। তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে এই রিজনাল এডিটরের পদ ছিল না, তখনও সাহিবি কর্তৃত্বটা করেন এবং কোনো এডিটরের পদই ছিল না, মানে এডিটিংটা কোনো পদেরই না। ম্যানেজারের পোস্ট থাকতো 4টে ব্রাঞ্চ তখন কলকাতায়, ভারতবর্ষে, মাদ্রাস, বম্বে, দিল্লি, কলকাতা। প্রত্যেক ব্রাঞ্চে একজন ম্যানেজার থাকতেন এবং এই ম্যানেজার, প্রথম ভারতীয় ম্যানেজার যারা হচ্ছেন, আগে সাহেবরাই হতেন, প্রথম ভারতীয় ম্যানেজার যারা হচ্ছেন তারা বিলেতে শিক্ষিত, এটা না হলে তাদের নেওয়া হবে না, মানে বিদেশি শিক্ষিতদের ম্যানেজার করা যায়। তা আমাদের এক বন্ধু দক্ষিণ ভারতীয় কানাডা ভাষী, তিনি তার বাড়ি থেকে খুব চাপ ছিল যে তাকে অঙ্ক পড়তেই হবে, হয়তো সফল হওয়া যায়। ওর একেবারে অঙ্ক পছন্দ ছিল না, কিন্তু উনি পরীক্ষা টরীক্ষা দিয়ে রোড স্কলারশিপ, খুবই সম্মানের স্কলারশিপ, সেটা নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অঙ্ক পড়তে যান এবং প্রথমে স্থির করেন যে উনি পরীক্ষায় খারাপ করে দেশে ফিরে আসবেন। কারণ তার আগে উনি একটা নাটক লিখেছেন, সে নাটকটা কন্নড় ভাষায় স্বীকৃতি পেয়ে গেছে, উনি যাবার আগে, যে জাতি। কিন্তু উনি পরীক্ষায় ঠিকই করেছেন খারাপ ফল করবেন। আর তখন ভারতে যিনি আর হকিন্স বলে এখানকার যিনি জেনারেল ম্যানেজার ছিলেন ওইউপি ভারতের, তিনি বিলেতে গেছেন ওই বিলেতে পড়ুয়া ভারতীয় ছাত্রদের থেকে বাছাই করে ভারতের জন্য ম্যানেজার আনবে। তো এই হিসেবে বেশ গিরিশ কার্নাড পড়ে গেলেন। তার ফলে গিরিশ কার্নাড বাছাই হলেন, পরীক্ষায় খারাপ ফল করলেন, করে ফিরে এসে মাদ্রাসে উনি ব্রাঞ্চ ম্যানেজার। গিরিশ ইতিমধ্যে দুটো কাজ করেছেন, ওর যে জাতি বলে ওর যেটা প্রথম নাটক কান্নাড়ে,
সেটা ততদিনে অভিনীত হচ্ছে এখানে। উনি ইতিমধ্যে ওর দ্বিতীয় নাটক তুগলক সেটাও লেখা হয়ে গেছে। তারপরে উনি এবং তুগলক ইংরেজিতে অনুবাদ হয়েছে মেড্রাস প্লেয়ার্স বলে একটা নাটকের দল, তাতে গিরিশ অভিনয় করেন, পরিচালনা করেন। তারা তুগলক মঞ্চস্থ করেছে ইংরেজিতে। এর মধ্যে কলকাতায় একটা অনামিকা বলে একটা হিন্দি নাটকের দল খুব সক্রিয় ছিল। তারা একটা সর্বভারতীয় নাট্য সম্মেলন মতো করে, তাতে গিরিশ কার্নাড আসেন, সত্যদেব দুবে আসেন, বিবেকানন্দ আসেন, অনেকে আসেন। তো তারা কলকাতায় এসে সভাপতি দেখতে চান যে একটা বাংলা নাটক দেখা। তখন সবচেয়ে বাজার চলতি হৈ হৈ করা নাটক মুক্ত অঙ্গনে সৌভনিকের এবং ইন্দ্রজিৎ। খুব খারাপ প্রযোজনা, তাদের ওগুলো পছন্দ নয়, আমাদের পছন্দ। কিন্তু এরা দেখতে যান এবং এরা নাটকটাতে মুক্ত হয়। প্রযোজনায় যাই হোক, নাটকটা দারুণ। এবং ওরা এখানে হিন্দি থিয়েটারে তখন অভিনয় করেন প্রতিভা গ্রোয়াল। প্রতিভাজিকে বলেন যে আপনি দ্রুত এটা আমাদের ইংরেজিতে অনুবাদ করি, হিন্দিতে অনুবাদ করে দিন। আমরা তার থেকে আমাদের অনুবাদ করে আমরা এটা মঞ্চস্থ। বাদলবাবু তখন দেশে নেই, বাদলবাবু তখন বিদেশে। এটা অনুবাদ হয় ইংরেজিতে, গিরিশ সেটা মেড্রাসে অভিনয় করে। এইগুলো ঘটে যাচ্ছে আমি যখন ওইউপিতে আসছি বা তার ঠিক আগে। ওইউপিতে আমি যোগ দেওয়ার আগে গিরিশের উদ্যোগে নিউ ড্রামা ইন ইন্ডিয়া এই নামে অক্সফোর্ড একটা গ্রন্থমালা শুরু করেছে, যার প্রথম নাটক গিরিশের তুগলক, গিরিশের ইংরেজি অনুবাদ। কিন্তু যে মুহূর্তে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নামে 400 বছরের প্রাচীন একটা আন্তর্জাতিক সংগঠন, যার 36টা শাখা বিভিন্ন দেশে, পৃথিবীতে আরো বেশি, তারা যখন একটা নিউ ড্রামা ইন ইন্ডিয়া এই অভিধাটাকে মানে ভারতে নতুন নাটক, সেটা সঙ্গে সঙ্গে একাডেমিক জামানায় একটা অন্য মর্যাদা পেয়েছে। তাতে অন্তর্গত হয় তুগলক। আমি যখন ওইউপিতে যোগ দিচ্ছি ততদিনে গিরিশ সংস্কারা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করে বিপুল তার অভিনেতার খ্যাতি, সে ওইউপি চাকরি ছেড়ে দিয়েছে। সে সারা জীবন সে অভিনয় করে, সিনেমায় অভিনয় করে অর্থ উপার্জন করবে এবং নাটকটি পেশা নিতে। এইটা তখন তার সুচিন্তিত সিদ্ধান্ত। বিবাহ করেছে সরস্বতীকে। সরস খুব সফল ডাক্তার। সরস বলেছেন যে আমি আছি, আমি ডাক্তারিতে আমার টাকা তুলে তোমাকে স্বাধীনতা দেব। এবং গিরিশের সঙ্গে আমারও থিয়েটারের সূত্রে তখন বন্ধুত্ব তৈরি হয়েছে। আমি যখন ওইউপিতে 73 সালে যোগ দিচ্ছি, গিরিশ ওইউপিকে প্রস্তাব করে যে নিউ ড্রামা ইন ইন্ডিয়া গ্রন্থমালাটা, এটার সম্পাদনা দায়িত্ব শ্রমিককে দেওয়া হয়, কারণ শ্রমিক থিয়েটারটা জানে। এবং ওই গ্রন্থমালাটা আমার দায়িত্বে আসে। আমি দ্বিতীয় নাটক প্রকাশ করি ওই গ্রন্থমালা। প্রথমটা তুগলক, বাদল সরকারের এবং ইংরেজিতে, গিরিশ কার্নাডের অনুবাদে। এবং আমি তার ভূমিকা লেখার জন্য ততদিনে এবং ইন্দ্রজিতের অনেকগুলো প্রযোজনা ভারতবর্ষে হয়ে গেছে নানা ভাষায়, তার মধ্যে 5-6টা আমার দেখাও হয়ে গেছে। আমার মতে সবচেয়ে ভালো প্রযোজনা সেটা করেছিলেন সত্যদেব দুবে। তাই আমি দুবেকে আহ্বান করি যে এই বইয়ের ভূমিকা দুবে লিখবে, এবং দুবে একটা অসামান্য ভূমিকা লেখে, যেটা পরবর্তীকালে আমি অনুবাদ করেছি, বাবুবাবুর একটা বইতে সেটা অন্তর্গত হয়েছে। এরপরে অনেক বছর আস্তে আস্তে তারপরে ওই সিরিজ আমি যতদিন ছিলাম ওই গ্রন্থমালাটা বেরোয়। তেন্ডুলকারের শান্ততা কোর্ট চালু আহে, দ্য কোর্ট সাইলেন্স কোর্ট ইজ ইন সেশন, যার থেকে শঙ্করবাবু তার শেষ প্রযোজনা করেন, চৌপাতাটা চলছে, সেটা আমরা বের করি। তার থেকে সম্ভব অনুবাদ, এই সেনা সম্ভব, এইগুলি চলতে থাকে। আমি ছেড়ে দেওয়ার পরে ওই গ্রন্থমালাটা বন্ধ হয়ে যায়। তার বেশ কয়েক বছর পরে আবার ওইউপি অন্যভাবে ভারতীয় নাটক ইংরেজি অনুবাদে বের করতে থাকে। এবং এর একটা প্রাথমিক উদ্যোগটাই হয় গিরিশ কার্নাডে ততদিনে অনেকগুলো নাটক আলাদা আলাদা প্রকাশিত হয়েছে।
দু খণ্ডে গিরিশে কালেক্টেড প্লেস ওইউপি প্রকাশ করে। এটা প্রকাশ হচ্ছে যখন, এটা প্রকাশ হয় ব্যাঙ্গালোরে, তখন গিরিশ চলে এসেছে থাকে। ব্যাঙ্গালোরে ঠিক আপনাদের এই জায়গাটার মতনই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের খুব বড় একটা দোকান ঘর, মিলন ঘর ছিল। গিরিশি আয়োজন করে যে সেইখানে এই দুটো খণ্ডর রিলিজ হবে, আর তার অনুষ্ঠানটা হবে সারা সন্ধে আমার আর গিরিশের একটা আড্ডা। সেইটা ঘটে তার একটা খণ্ড কালেক্টেড প্লেস, তার প্রথম পৃষ্ঠায় গিরিশের হস্তাক্ষরে, for Shobik, with thanks for making this day so memorable. Girish, 16/10/05, 2005। কিভাবে একটা দীর্ঘ ইতিহাস, প্রকাশনা, ব্যক্তি, থিয়েটার জড়িয়ে যায় তার একটা সম্ভব। আর শেষ বলে আরেকটা বন্ধুত্ব তৈরি হয় এবং তার সঙ্গে প্রকাশনা যুক্ত হয়ে যায় উৎপল দত্ত ও শোভাসা। থিয়েটার দেখা থেকে শুরু হলেও তারপরে কিন্তু বইয়ের ব্যাপারটাই ওটা সারা জীবন থেকে যায়। তো তার থেকে উৎপলদার শেক্সপিয়ারের সমাজ চেতনা বিখ্যাত বই, সেটা ওই 73 সালে যখন বেরোচ্ছে আমাকে স্বাক্ষর করে উপহার দিচ্ছেন নাটকের চলন্ত বিশ্বকোষ শ্রমিককে উৎপলদা। এইটা দেখাবার একটা লোভ, মানবিক লোভ, ক্ষমা করবেন। আর আরেকটা একেবারে শেষ করছে আপনারা, নানা কারণে, সেটা নিয়েও যদি একদিন একটা আলাদা আলোচনা করা যায় বেশ হতো, যে অভিনেত্রীদের জীবন নিয়ে আমার মনে হয়েছিল যে, এবং একটা খুব লজ্জাজনক ব্যাপার, যে অভিনেত্রী জীবন নিয়ে কিছু করতে গেলেই বিনোদিনী, এবং ওটা একটা ব্যবসা, অনেক দিন ধরে বিনোদিনী যাত্রায়, থিয়েটারে, আবার এবং সেই কাহিনীটা কিন্তু খুব একটা লজ্জা কাহিনী। কারণ যে ভাষ্যটা, যেটা ওর আত্মজীবনী, সেটা গিরিশবাবু সংশোধিত, পরিশোধিত একটা ভাষ্য, এবং তার একেবারে প্রথম পৃষ্ঠায় বিনোদিনী বলেন আমি পাপিষ্ঠা এবং আমাকে তোমরা ক্ষমা করবো সেই জন্য। এবং গিরিশচন্দ্র তার একটা কুৎসিত ভূমিকা, যে ভূমিকাটা প্রথমবার বিনোদিনী বর্জন করে, গ্রহণ করেন না, কিন্তু তারপরে প্রথম সংস্করণ শেষ হতে হতে গিরিশচন্দ্র মারা যান, তখন সেই ভূমিকাটা উনি ছাপেন। তাতে কি কুৎসিত ভাবে, অসভ্য ভাবে গিরিশচন্দ্র ধিক্কার জানাচ্ছেন বিনোদিনীকে ভূমিকাতে, যে তার কন্যাকে তিনি পাপিষ্ঠ কন্যা বলে স্কুলে ভর্তি করতে দেওয়া হচ্ছে না, সেটার বিরুদ্ধে অসূয়া প্রকাশ করেছেন বিনোদিনী। এবং এটা ক্ষমা করা যায় না, কারণ যে দয়া বা যে সমবেদনা পাঠক ওকে দিতে পারতেন সেটা দেবেন, উনি এরকম কথা বলেছেন, এটা ভূমিকাতে লিখেছে। আর সমস্ত ভাষ্যেই বিনোদিনীকে নিয়ে যে নাটক হয়, তার শেষেও তার থেকে রামকৃষ্ণ দেব এসে আশীর্বাদ করলে দেবেন। তাই কোথাও এটা, এবং এটা আপনারা জানেন যে এটা বইটা সৌমিত্রদা নির্মাল্য, বিশেষ করে সৌমিত্রদায় শিশির বাবুর কথায় বইটা খুঁজে বের করেন, করে ছাপেন, তার একটা দীর্ঘ ইতিহাস আছে আমি জানি। এবং এই বইটার সঙ্গে একভাবে আমিও জড়িয়ে শিশির বাবুর কাছে শুনেছি। তো আমার মনে হয় যে থিমা থেকে আমরা নিজের কথা যতটা পারি বের করতে পারি, এবং এটার একটা পূর্ণ গ্রন্থমালা আমরা চালনা করে যাচ্ছি। আমরা বের করেছি করুণা বন্দ্যোপাধ্যায়ের
যাবতীয় লেখা 2 খণ্ডে। মায়া ঘোষ সম্পর্কে রুশকির বই, কেতকী দত্তের সঙ্গে আমার দীর্ঘ সাক্ষাৎকার ভিত্তিক বই, শোভা সেনকে দিয়ে ওর সমকালীন অভিনেত্রীদের সঙ্গে ওর পরিচয় কাজে লেগে ওরা আগ্রাহেরা এবং অসাধারণ প্রচ্ছদপট, যাতে শোভা সেন এবং প্রভাদেবী ভাবা যায়। আর এই বইটার এটা আমরা পাঠকদের কাছে খুব ঋণী যে তারা এটাকে খুব পৃষ্ঠপোষণা করেছে, সংস্করণ হয়েছে। তো প্রথম সংস্করণের ভূমিকায় শোভাদি শেষ করছেন, শ্রমিক বন্দ্যোপাধ্যায় আমাকে লেখিকা করেই ছাড়বে। আমার প্রথম বই স্মরণে বিস্মরণে ওর প্রেরণায় লেখা, এটাও তাই। ভালো লাগে শ্রমিকের গুণে, মন্দ লাগে সব দোষ আমার অক্ষমতা। পাঠকদের কাছে তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নেন। আর স্মরণে বিস্মরণে যে কপিটা শোভাদি আমাকে দিয়েছিলেন, তুমি ছাড়া তো এ বই বেরোতই না, শোভাদি 29/9। তাই সম্পাদক হিসেবে এগুলো খুব আনন্দের, গর্বের, শ্লাঘা পাওয়া। টাকা পাইনি, আমি সম্পাদনা করে ওই ইউপি আমলে যেটুকু অর্থ উপার্জন করেছিলাম, তারপরে কোনোদিন সম্পাদনার চাকরি থেকে টাকা পাই। কখনো কখনো কোনো কোনো প্রকাশক অল্প স্বল্প ওই এটা ওটা মিলিয়ে চলে গেছে 42 বছর, 5-10 বছর যদি টিকে থেকে কাজ করে যাব, শেষ দিন পর্যন্ত সম্পাদনার কাজ করব, এটা কথা দিচ্ছি। আরেকটা একটা লোক পড়ে, আরো একটা লাইন ওভার করে, এই লাইনগুলি আমার সংগ্রহ। আরেকটা বই যুদ্ধের ছায়ায়, অলোক রঞ্জন দাশগুপ্ত। বইটার শুরুতে উনি লিখছেন কিভাবে কেন, ভূমিকাটা কিভাবে কেন ঠান্ডা ইতিহাসের একটা বই পড়ছি। এমন সময় শ্রমিক এলেন। শ্রমিকের সঙ্গে দেখা হলেই এক একটি প্রকল্পের বোধন হয়। সেদিনও ঠিক হলো যুদ্ধ নিয়ে, অর্থাৎ যুদ্ধ ব্যাপারটার বিরুদ্ধে একটা কোলাস তৈরি করতে হবে। বলা বাহুল্য, সেই রচনা আদৌ বিশ্বকোষ সুলভ বা তথ্য সর্বস্ব হবে না, যদিও এখানে ওখানে টুকরো টুকরো প্রতিবেদন থাকলেও থাকতে পারে। যুদ্ধের ধুরন্ধ শিল্পায়ন নিয়ে সেদিনই শ্রমিককে আকেরো কুরোসাওয়ার ছবি কাগেমুশার কথা বলেছিল। কাগেমুশা কথাটার অর্থ হলো রাজা বা সম্রাট বা ওরকমই উচ্চ প্রতিষ্ঠিত হুমরা চোমরা কোনো ব্যক্তির মতো হুবহু দেখতে শুনতে বদলি আর কেউ, যার কাজ মূল লোকটার হয়ে প্রকাশ্যত তার জায়গায় অভিনয় ও প্রতিনিধিত্ব করে হত্যার হাত থেকে তাকে বাঁচানো। কুরোসাওয়ার এই ফিল্মের কাগেমুশাকে প্রকৃত সম্রাটের মৃত্যুর পরেও তার জায়গায় কিছুকাল সকরুণ ভাবে অভিষিক্ত থেকে যেতে হয়। শুধু রাজায় রাজায় যুদ্ধ বাঁধলেই নয়, নিত্য নৈমিত্তিক যে কোনো যুদ্ধ বিগ্রহী অনুক্রমে বেঁচে থাকতে ও দণ্ডমুণ্ডের কর্তাকে বাঁচিয়ে রাখতে গিয়ে হঠাৎ মরে যায় কত শত লক্ষ কাগেমুশা শেষ নিঃশ্বাস ফেলা অবধি, যাদের থেকে যেতে হয় যুদ্ধের ছায়ায়। এ বইয়ের নামকরণ সম্পর্কে এর বেশি কিছু বলার দরকার বোধ হয়নি।